Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. বাংলাদেশ কি নাইজেরিয়া, ফিলিপাইন, জিম্বাবুয়ে, পাকিস্তানের চেয়েও বাংলাদেশের নাগরিকদের কি দক্ষতা কম? আমাদের যে পড়াশোনার যে সিস্টেম, এখানে কিন্তু আমরা স্কিল বেসড পড়াশোনাটা আসলে করা হয় না। অন্যান্য যেই দেশগুলো তারা এসেছে তারা কিন্তু টেকনিক্যাল লাইনে আমাদের দেশের এডুকেশন সিস্টেম থেকে তারা অনেক আপডেটেড। এটা আমি পার্সোনালি মনে করি। টেকনিক্যাল লাইনে যদি আমাদের কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত করা যায় এবং তাদেরকে যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমাদের জনগণ স্পেশালি যারা বাইরে থাকে, বাইরে যেতে চায় এবং রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি, তাদের সংখ্যাটা কিন্তু অবশ্যই বাড়ানো যায়। প্রতিবেদনটি স্কাই নিউজ এর একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং স্কাই নিউজের এই প্রতিবেদনটিতে আমরা দেখলাম যেই স্কিল মাইগ্রেশন হয়েছে তার মধ্যে ইন্ডিয়া 22%, নাইজেরিয়া 9%, ফিলিপিন 6%, জিম্বাবুয়ে 6%, পাকিস্তানের 6% নাগরিকরা যুক্তরাজ্যে এই রুটটি দিয়ে এসেছেন। আমি এই 5টি তালিকার মধ্যে বাংলাদেশকে দেখিনি প্রথম সারির। এর কারণ কি? ভারত থেকে যদি 22% নাগরিক এ ধরনের দক্ষ নাগরিক ইংল্যান্ডে আসতে পারে, পাকিস্তান থেকেও 6 জন। বাংলাদেশ কি নাইজেরিয়া, ফিলিপাইন, জিম্বাবুয়ে, পাকিস্তানের চেয়েও বাংলাদেশের নাগরিকদের কি দক্ষতা কম? আপনার কি অভিব্যক্তি? ওয়েল, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমাদের যে পড়াশোনার যে সিস্টেম, এখানে কিন্তু আমরা স্কিল বেসড পড়াশোনাটা আসলে করা হয় না। দেখা যায় যে আমরা জেনারেল রুটে পড়াশোনা করি। আমরা এইচএসসি পাস করার পর আমরা নর্মালি ইউনিভার্সিটিতে ভর্তি হই, যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করি, আমরা বিবিএ করি, এমবিএ করি। কেন করি? এটা কিন্তু জব বেসড পড়াশোনাটা হচ্ছে না, একটা টেকনিক্যাল লাইনে পড়াশোনাটা হচ্ছে না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রেস্ট্রিকশন। আমি মনে করি যে আমাদের পড়াশোনাটা হওয়া উচিত যাতে করে মানুষ যে কাজ পাবে সেই বেসে। হ্যাঁ, আমাদের কিছুটা তো আছেই, যেমন ধরেন ডাক্তার, নার্স, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তারা একটা লাইনে একটা জব মার্কেটকে টার্গেট করে পড়াশোনা করছে। কিন্তু ওভারঅল আমাদের যে জিনিসটা হওয়া উচিত, আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু ওইভাবে তৈরি না। ইন্ডিয়ানরা কিন্তু অনেক ফাস্ট। অ্যান্ড অবভিয়াসলি এখানে আরেকটা বিষয় দেখবেন, আপনি বলেছেন যে 22% ইন্ডিয়ান ন্যাশনাল এসেছে। তো ইন্ডিয়ান ন্যাশনালরা কিন্তু অবভিয়াসলি আপনার জনসংখ্যার একটা রেশিও তো আছেই, তাদের তো লোক সংখ্যা বেশি, সেটা আছে। বাট অন্যান্য যেই দেশগুলো তারা এসেছে তারা কিন্তু টেকনিক্যাল লাইনে আমাদের দেশের এডুকেশন সিস্টেম থেকে তারা অনেক আপডেটেড। এটা আমি পার্সোনালি মনে করি। আপনি কি বলতে চাইছেন পাকিস্তান বাংলাদেশের চেয়ে টেকনিক্যালি আপডেটেড, নাইজেরিয়া বাংলাদেশের চেয়ে টেকনিক্যালি আপডেটেড, ফিলিপাইন বা ইভেন জিম্বাবুয়ের মতো দেশ বাংলাদেশের চেয়ে টেকনোলজিক্যালি আপডেটেড? না, টেকনোলজিক্যালি প্রশ্নটা আসছে না এখানে। মানে স্কিল, মানে দক্ষতার দিক থেকে এই দেশগুলো কি বাংলাদেশের চেয়ে আসলেই আপডেটেড? না, আপডেটেড ইন এ সেন্স তাদেরকে যদি কারিগরি শিক্ষায় সরাসরি দক্ষ করা যায়, ডেফিনেটলি আমরা তো বেসিক্যালি যে জনসংখ্যাটা আমরা এক্সপোর্ট করি, আমরা বিদেশ থেকে যে আমরা যে রেমিটেন্স এক্সপেক্ট করি, তো রেমিটেন্স এক্সপেক্ট করতে হলে আমাদেরকে দক্ষ নাগরিক গড়ে তুলতে হবে। দক্ষ হচ্ছে স্কিলড বেসড, তাদের যাতে একটা দক্ষতা, যে কোনো কাজে দক্ষতা থাকতে পারে। আপনি দেখেছেন এখানে আপনি যদি প্লাম্বার হন, ইলেকট্রিশিয়ান হন, এটা হতে পারে একটা শর্ট কোর্স বা কয়েক বছরের দক্ষতা থাকলেই চলে। কিন্তু তারা কিন্তু দে আর আর্নিং মোর দেন ইভেন হু হ্যাজ কমপ্লিটেড দেয়ার এমবিএ অর ইভেন পিএইচডি। সো এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে টেকনিক্যাল লাইনে যদি আমাদের কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত করা যায়, জনগণ গড়ে তোলা যায় এবং তাদেরকে যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমাদের জনগণ স্পেশালি যারা বাইরে থাকে, বাইরে যেতে চায় এবং রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি, তাদের সংখ্যাটা কিন্তু অবশ্যই বাড়ানো যায় এবং এক্সপোর্টের চাহিদাটা থাকে স্পেশালি। আমি আরেকটা জিনিস আপনার অনুমতি নিয়ে একটা জিনিস শেয়ার করতে চাই। এটাও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে মাইগ্রেশন অ্যাডভাইজারি আছে, তারা এটা করেছে। Migrants in the UK labor market, an overview. The Migration Observatory এই গবেষণাটি
করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই গবেষণাটি যদি আমরা আরেকটু ডিটেইল দেখাই হুম। তাহলে আমাদের আলোচনায় সুবিধা হবে। দেখুন, ইইউ থেকে এমপ্লয়মেন্ট রেট বাই কান্ট্রি অফ বার্থ অ্যান্ড জেন্ডার, এটা 2022 সালের গবেষণা। ইইউ থেকে কি পরিমাণ এসেছে, ইন্ডিয়া থেকে দেখেন আপনি কি পরিমাণ এসেছে। 70 to 89%, হ্যাঁ, মেল এবং ফিমেলের টার্গেট গুলো এখানে দেয়া হয়েছে। তারপর ব্রেক্সিট পরবর্তী সময়ে নন ইউর মাইগ্রেশন কিভাবে বেড়েছে সেটারও একটা স্ট্যাটিস্টিক্স আমরা এখানে দেখছি। এই দেখুন, শেয়ার অফ আনএমপ্লয়েড ওয়ার্কার্স ক্লেমিং আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এই দেখুন ইইউ থেকে এসছে, অল ফরেন বর্ন এসছে, তারপর হচ্ছে নন ইউ এবং ইউকে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাই, ওয়ার্ক, স্টাডি, ফ্যামিলি এবং আদার এবং অ্যাসাইলাম, কোন কোন ক্ষেত্রে আসলে এই মাইগ্রেশনটা এখানে হচ্ছে। আমি একটু স্কিলড মাইগ্রেশনটাতে যেতে চাচ্ছিলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে যে পুরো ইয়েটা মনে হয় আসছে না, একটু দেখবেন। আচ্ছা, আমি দেখছি তো। এখন কি দেখা যাচ্ছে? একটা জায়গায় স্টাক হয়ে আছে মনে হয়। আচ্ছা, আমি আবার দিচ্ছি। আচ্ছা, আমরা আবার যাচ্ছি যে কোন সেক্টর গুলোতে আসলে আমরা বলছি যে আমাদের ওয়ার্কার দরকার, স্কিলড ওয়ার্কার দরকার। হ্যাঁ, এই যে নাম্বার অফ ভিসা গ্র্যান্ড ইউ সিটিজেন ইন 2006, স্কিলড ওয়ার্কার, হেলথ কেয়ার। এই দেখুন, হেলথ কেয়ারে আমাদের হচ্ছে 10,400, সিনিয়র অ্যান্ড স্পেশালিস্ট ওয়ার্কার এবং গভর্নমেন্ট অথরাইজেশন এক্সচেঞ্জ, সিজনাল ওয়ার্কার, হেলথ কেয়ার, গ্লোবাল ট্যালেন্ট। মানে কোন কোন ক্ষেত্রে আসলে দক্ষ কর্মীরা ইংল্যান্ডে আসছেন দেখা যাচ্ছে সঞ্জয়? জি, দেখা যাচ্ছে। ওয়েল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কিলড ওয়ার্কার হচ্ছে সবচেয়ে বেশি কম্পারেটিভলি। এই যে ডাটাটা আমরা দিয়েছি, অল ওয়ার্কার ভিসা ইন্ডিয়া থেকেই আসলে সবচেয়ে বেশি স্কিলড ওয়ার্কাররা আসছেন। হ্যাঁ, 22%, নাইজেরিয়া, ফিলিপাইন, জিম্বাবুয়ে, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান। এবং আপনি দেখুন ক্যাটাগরি গুলো দেওয়া আছে, অল ওয়ার্কস ভিসা, স্কিলড ওয়ার্কার ভিসা, স্কিলড ওয়ার্কার হেলথ অ্যান্ড কেয়ার ভিসা। দেখুন আপনি হেলথ অ্যান্ড কেয়ার ভিসাতেও আপনি দেখুন নাইজেরিয়া, জিম্বাবুয়ে, ঘানা, পাকিস্তান, ইউনাইটেড স্টেটস, চায়না অ্যান্ড রাশিয়া, এই সমস্ত দেশগুলো ডমিনেট করছে। তারপরে ইউথ মোবিলিটি এবং সিজনাল ওয়ার্কার। আপনি দেখুন সিজনাল ওয়ার্কারে আমাদের বাংলাদেশের কৃষিভিত্তিক দেশ, এখানে ফার্মিং এর জন্য দক্ষ কর্মী নিয়ে আসা হচ্ছে। এখানেও আপনি দেখুন কাজাকিস্তান 15%, হ্যাঁ, উজবেকিস্তান 13%, ইউক্রেন, ইভেন অস্ট্রেলিয়া। হ্যাঁ, ইউথ মোবিলিটি দেখেন অস্ট্রেলিয়ার 43%, কানাডা, ইন্ডিয়া এন্ড জাপান। তো আমার প্রশ্ন হচ্ছে যে যুক্তরাজ্যে তো আসলে স্কিলড ওয়ার্কারের দরকার। এই ডাটাটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যে দরকার, কিন্তু আমরা আসতে পারছি না, বাংলাদেশিরা আসতে পারছে না। আমাদের গ্যাপ কোথায়? আমাদের কিভাবে এই গ্যাপটাকে ওভারকাম করতে পারি আমরা? ওয়েল, গ্যাপটা ওভারকাম করার জন্য আমাদের প্রথমত আপনি দেখবেন যে আগে আমাদের এই দেশে ছিল একটা শর্টেজ অকুপেশন লিস্ট, যদিও এটা না, এখন আছে হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট। এখানে কিন্তু স্পেসিফিক কিছু জব রয়েছে যে জবগুলো হচ্ছে এই দেশে শর্টেজ। সো আমরা যদি অবভিয়াসলি এই মার্কেটটাকে ইউকে মার্কেটটাকে টার্গেট করতে চাই, তাহলে আমাদের প্রথম কন্ডিশন হবে যে যে জবগুলো শর্টেজ আছে এই দেশে, সেই জবগুলির জন্য যে এডুকেশনটা দরকার, ট্রেনিংটা দরকার, এটা যদি আমরা বাংলাদেশ থেকে প্রোভাইড করতে পারি, আমাদের যে লোকবল আছে বা জনবল আছে তাদেরকে যদি আমরা ট্রেন করতে পারি স্পেশালি এই জবগুলোর জন্য। আপনি দেখেন হেলথ কেয়ার সেক্টরে আপনার স্পেশালি এখানে কিন্তু অনেকগুলো জব, এখানে শুধু কেয়ার আর ভিসা যে আছে তা কিন্তু না, এখানে আছে আপনার ডক্টর আছে, নার্সেস আছে, মিডওয়াইফস আছে, আপনার অন্যান্য হেলথ কেয়ার প্রফেশনালস আছে। সো এই সেক্টরটা আমাদেরকে মানে যাতে বিদেশে আসতে পারে সেই জন্য তাদেরকে
ওইভাবে ট্রেন আপ করতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা অন্য দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে যাব আমি বিশ্বাস তাহলে করি। স্কিল ওয়ার্কার ভিসা আসলে কিভাবে পাওয়া যাবে? একটু যদি বলেন। ওয়েল, স্কিলড ওয়ার্কার ভিসা পেতে হলে তো বেসিক্যালি আপনার যে সকল ওয়েবসাইট রয়েছে এই দেশে, আপনার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেমন Indeed ওয়ান অফ দেম। তাছাড়া আছে আপনার অনেকগুলো আছে, জোড়া আছে, তারপর সিভি লাইব্রেরি আছে, তারপর লিঙ্কডইন এর মাধ্যমে আপনি খুঁজতে পারেন। এছাড়া আপনার NHS কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটেও প্রত্যেকটা ইয়েতে জবের জন্য অ্যাডভার্ট করছে। সো আপনাকে অবভিয়াসলি সিমিলার জব খোঁজার জন্য আপনি অনলাইনই হতে পারে একমাত্র মানে বেস্ট মাধ্যম আরকি, যেখানে আপনি বিভিন্ন যারা রিক্রুটমেন্ট এজেন্সি আছে তাদের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে, যারা রেগুলার জব অ্যাডভার্ট দিচ্ছে। Indeed এর মতো অনেক বড় আপনার রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে বা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনার স্পন্সরশিপ সহ জবটা খুঁজে পাওয়া যায়। শুধু জব পেলে কিন্তু এখানে হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু একটা জব আমি পেলাম তাহলে কিন্তু হবে না। এখানে পেতে হবে স্পন্সরশিপ সহ। যেই সকল কোম্পানি ইউকেতে স্পন্সরশিপ লাইসেন্স রয়েছে এবং স্পন্সর করার, দ্যাট মিনস মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে স্পন্সর করার লাইসেন্সটা রয়েছে, তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি পার্সোনালি চিনি যারা স্টুডেন্ট হিসাবে এসেছিল, যারা PSW বা আমরা গ্র্যাজুয়েট রুট যেটাকে বলি, সেখানে আছে, ফুল টাইম কাজের রাইট আছে, তারা খুব ভালো জব করছে এবং মিনিমাম যে স্যালারি থ্রেশহোল্ড সেইটাও তারা পার করছে। কিন্তু তারা স্পন্সরশিপ জব পাচ্ছে না, সিম্পলি বিকজ তাদের যে কোম্পানি তাদেরকে স্পন্সর করতে পারছে না, তাদের স্পন্সরশিপ লাইসেন্স নেই। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যদি আসতে চাই, এমন কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে যে সকল কোম্পানিগুলোর স্পন্সরশিপ লাইসেন্স রয়েছে। প্রশ্ন আসতেই পারে যে কিভাবে আমি খুঁজে পাবো? এটা কিন্তু সবকিছু আপনার অনলাইনই আছে। যে আমাদের স্পন্সরশিপের যে ইউকে স্পন্সরশিপের যে লিস্ট, এটা কিন্তু অনলাইনে রয়েছে। যে সকল স্পন্সর কোম্পানিগুলো স্পন্সর করে, এটার লিস্ট সবকিছু অনলাইন মানে খুঁজে পেলে একজন আবেদনকারী হয়তো আসতে চাইছেন, তার সেই যোগ্যতাটা আছে। এখন কি যোগ্যতা লাগবে এবং কিভাবে তিনি আবেদন করবেন? আপনি এটি বলেছেন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.